জ্বালানির দাম বাড়লেও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ লাইন, ক্ষুব্ধ গ্রাহকরা, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলেছেন জ্বালানি মন্ত্রী। আইএমএফ এর ঋণের সঙ্গে দাম বৃদ্ধির সংশ্লিষ্টতা নেই দাবি অর্থমন্ত্রীর। কাল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন বিএনপির জনসভায়। খাল খনন কর্মসূচির উদ্বোধনে ২৭ এপ্রিল তারেক রহমানের যশোর সফর। হাম এবং হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, বাড়ছে ভোগান্তি, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দাম বাড়ানোর পরেও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি। প্রতিদিনের মতো রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। দাম বাড়ার পরেও দীর্ঘ সময় লাইনে থেকে ক্ষুব্ধ গ্রাহকরা। সব পাম্পে সরবরাহ চেন ঠিক না হলে এমন ভোগান্তি কমবে না বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের এই দীর্ঘ লাইন প্রতিদিনের মতো রবিবারও শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই পাম্প থেকে তেল নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা অপেক্ষা করে তেল নিতে পারছেন ব্যক্তিগত গাড়ি চালকরা, আর বাইকারদেরও অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা। দাম বাড়ানোর পরও ভোগান্তি না কমায় ক্ষুব্ধ তারা। ৭ ঘন্টা পরে পাম্পের সামনে আসছি, এখনো তেল পাই নাই। অনেক কষ্ট হইতেছে ভাই, আল্লাহর কসম খাই ভাই, এর কি কাজ কাম বাদ দিয়া এইভাবে হয় না ভাই। মজুদ থাকার পরও পাম্পওয়ালারা বলছে যে তেল নাই, তো তেলগুলো যাচ্ছে কোথায়? আমার তো মনে হয় জ্বালানি মন্ত্রীকে এই লাইনে দাঁড়া করাতে হবে। একই চিত্র রাজধানীর রমনা পেট্রোল পাম্পেও। অন্যান্য দিনের মতো রবিবারও এই পাম্পের গ্রাহকদের লাইন প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত। কি বলবো, বলার ভাষা নাই ভাই। আমরা রাইড শেয়ার করি, এখন আমরা যদি এখানে ৬ ঘন্টা ১০ মিনিট থাকি তাই আমরা গাড়ি চালানো লাগবে না? ভোর ৪টা থেকে সিরিয়াল দিছি হাতিরপোল থেকে, দিতে দিতে এখানে এই এখন ১টা আমি তেল পাইতেছি। ২০ টাকা বাড়াই নিচ্ছে, তারপরও রাতে ৩টে বাজে এসে সিরিয়াল দিচ্ছি, এটা তো যুক্তিসঙ্গত না। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপণ্য সহ সবকিছুর দাম বাড়ার আতঙ্কও সবার মাঝে। দাম বাড়ানোর যে ব্যাপারটা, এটা আসলে ওয়ান কাইন্ড অফ প্রি প্ল্যান মনে হয়। এমন একটা সময় দাম বাড়াইছে যে কেউ দাম বাড়ছে যে এটার দিকে কেউ নজর দিতে পারতেছে না, সবাই লাইনের পিছনে দৌড়াচ্ছে। আগেই তো চললা কষ্ট, এখন যদি তেলের দাম বাড়তে হয়ে যায় তাহলে আরো বেশি কষ্ট না? এটা তো আর বলাই লাগে না। তেলের দাম বাড়া মানে নিত্যপণ্য যা আছে সবই দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, সব কিছু বাড়বে, আমরা ভুক্তভোগী। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না বাড়ালে এই সংকট কাটবে না বলে মনে করেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ১৪০ টাকা ২০০ টাকা করে দেখেন, এই লাইন কমে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি, কমবে না লাইন। আপনাকে সরবরাহটা ঠিক করতে হবে, নর্মাল করতে হবে, আপনাকে সাপ্লাই চেইন নর্মাল করতে হবে। আপনি আমাদেরকে করে দিয়েছেন রেশনিং, পাবলিকের জন্য তো রেশনিং করলেন না। আরে ভাই, শ্রীলঙ্কার মধ্যে একটা মোটরসাইকেলের সপ্তাহে ৮ লিটার, একটা প্রাইভেট কারের জন্য ২০ লিটার। আপনি ওরকম কিছু করেন না। আমি বলি না আপনি ৮ লিটার করেন, যার প্রয়োজনটা কতটুকু আপনি নির্ধারণ করেন। সরকার অনেক রকম সংস্থা আছে, তারা দেখুক তার কত লাগে, একটু নির্ধারণ করে দেন। কেউ যেন ভাই নিতে না পারে, এর চেয়ে বেশি নিতে না পারে। আপনি ওগুলি করতেছেন না, পাম্প মালিক চাপা দিচ্ছেন পাবলিকের উপরে। সরকার নির্ধারিত নতুন দরে এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ এবং কেরোসিন বিক্রি হচ্ছে ১৩০ টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকটে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় অর্থনীতি আরও চাপে পড়বে বলে মনে করছেন তারা। এই মুহূর্তে জ্বালানি সমস্যায় সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেছেন ব্যবসায়ী নেতারা। বৈশ্বিক সংকটকে মাথায় রেখে আসন্ন বাজেট দেওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় বাজেটে বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি নিয়ে সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকটে চাহিদার তুলনায় ঘাটতি বেশি হয়, উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তেলের দাম বাড়ানোয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। তেলের দাম বেড়ে যাচ্ছে, সবকিছু মিলে
cost of production in the country will increase, and as a result of the profit of the organization will decrease. কেমন এই সিচুয়েশনের মধ্যে এক্সপোর্ট যদি যারা চেষ্টা করবে করার জন্য, সেখানে 1% যদি ডিডাকশন করে নিয়ে নেয়, তাহলে কিন্তু এটাই হলো ফাইনাল ট্যাক্স গণ্য হবে, তাহলে কিন্তু একটা বড় ইনজাস্টিস হবে। বিনিয়োগের স্থবিরতা আছে, আর্থিক খাতের দুর্বলতা আছে, তবে এই যে ক্রাইসিস অফ দি এনার্জি, আমি মনে করি এটাই সবচেয়ে বড় সমস্যা, এবং এটাকেই আমাদের প্রায়োরিটি ধরে কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব, বিশেষ করে বৈশ্বিক যে পরিস্থিতি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, সেটা আমাদের দেখা উচিত। চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন বাজেটে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন সেমিনারের বক্তারা। যেই কারণে এই ট্যাক্স নেট বাড়ানো যাচ্ছে না, এনবিআর এর ফরমার চেয়ারম্যান আমাদের সাথে আছে, আমি শিওর হি উইল নট disagree with me if I say that he is probably poorer than the thousands of inspectors that NBR employs. তার মানে এই যে একটা আমাদের রেন্ট সিকিং কালচার আছে এনবিআর এ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় অন্তরা। আপনি রেগুলার কর দেন, আপনারা যেই বললাম দেখেন এবার টার্গেট বাড়াই দিয়েছে 6 লাখ, আপনি আমার এই আরো এত লাখ বেশি দেবেন। আমার ব্যবসায়ী হয়নি, আমার নাই কিচ্ছু, আমি কেন এই অতিরিক্ত কর দিতে যাব? এই যে অতিরিক্তটা চাপ সৃষ্টি করা যারা এক্সিস্টিং দিচ্ছেন, এটা শিফট হবে যদি আপনি এনবিআর কে দায়িত্ব ভিতরে আনতে পারেন, যে আপনি কোথায় কিভাবে হিসেব করে এই যে বললেন 6 লাখ 5 লাখের জায়গায় 6 লাখ করবেন, সেটা আপনি লিস্টটা দেন। রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধি না করে এর আওতা বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরেও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনগণের কথা ভেবে এতদিন তেলের দাম বাড়ায়নি সরকার। IMF এর ঋণের সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন আমির খুশরু মাহমুদ চৌধুরী। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রামতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়, এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে বগুড়া জুড়ে সাজ রব। স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। মতিউর রহমানের ক্যামেরায় রিপোর্ট করছেন আব্দুর রহিম বগরা, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সরকার প্রধান হওয়ার পর সোমবার প্রথম নিজ জেলা বগুড়া সফর করবেন তিনি। এবারের সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতেও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ রব। ধুয়ে মুছে রং করে সাজানো হচ্ছে সরকারি সব স্থাপনা। শেষ সময়ের কাজ চলছে জনসভাস্থল বগুড়া মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে। বিশেষ করে তার পৈতৃক ভিটা গাবতলীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। 18 বছরের বঞ্চনার ইতিহাস, এই ইতিহাসের এই বঞ্চনা ইতিহাসকে উনি এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। সর্ব সেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমস্ত, যোগাযোগ ইত্যাদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে আসছে বলে জানান জনপ্রতিনিধিরা। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। আজকে আমাদের সুযোগ এসেছে
মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কিছু অবহিত করেছি। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। জেলার উন্নয়নে যুক্ত হবে নতুন গতি, এমনটাই বিশ্বাস বিশিষ্ট জনদের। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যাশা যে বিগত 15টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার বিকালে মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিরাপত্তা সহ সব প্রস্তুতি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খাল খনন কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করতে আগামী 27 এপ্রিল যশোর এবং 2রা মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় সরকারের 180 দিনের কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বৈঠকের পর মন্ত্রী জানান, সামনে বর্ষা, বন্যা হলে আগাম প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ চিন্তাভাবনা রয়েছে সরকারের। চট্টগ্রাম এবং ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে ইতিবাচক বলে তিনি জানান। 27 তারিখ যশোরে খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়াও আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের আরও আনুষঙ্গিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো নিয়ে বিশদ এবং বিস্তারিত আলোচনা হয়েছে। সকল ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে এগুলা নিরসন করার জন্য। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। বলেন, বিষয়টি আরও ভালোভাবে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বন্দরের পূর্বে সকল অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বে টার্মিনাল নির্মাণ সহ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন মন্ত্রী। আরও বলেন, সমন্বিতভাবে কাজ করলে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব। আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনা গুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে। সেখানে একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলতে চাই, দেশ এবং জনগণের সর্বাধিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা অগ্রসর হব। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত ভর্তি রোগী। স্থানীয়দের অভিযোগ, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব সহ আইসোলেশন কর্নারের জন্য নেই পর্যাপ্ত জায়গা। এতে একদিকে রোগীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্র ফুটে উঠেছে সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়ার পর। জেলার 250 শয্যার হাসপাতালটিতে সাধারণ রোগীর পাশাপাশি প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম আক্রান্ত রোগীরা। ধারণ ক্ষমতার বেশি রোগী থাকায় চিকিৎসায় বেগ পোহাচ্ছেন নার্স, ডাক্তার সহ সংশ্লিষ্টরা। হাসপাতালটিতে 84 জন চিকিৎসকের জায়গায় কর্মরত আছেন মাত্র 43 জন। সিনিয়র কনসালটেন্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও ডেন্টাল সার্জন সহ নেই আইসিইউ ও সিসিইউ সুবিধাও। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটেও অতিষ্ঠ রোগী ও স্বজনরা। মহামারী একটা আকার ধারণ করছে, সেহেতু ডাক্তারের একজন এখানে কন্টিনিউ ডাক্তার থাকা প্রয়োজন। তো সেই হিসেবে তো সেই ডাক্তারগুলো আমরা পাচ্ছি না। একটা রোগী আসলে মনে করেন তার চিকিৎসা নার্সেরা দিতে পারছে না, ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা দিচ্ছে না। আমরা এখানে 12 দিন ধরে আছি, আমরা অনেক কষ্টে আছি, আমাদের কোনো নাই ক্ষোভ।
চিকিৎসা পাচ্ছি না ভালোভাবে। কি খাওয়াবো, তাহারাকে লিখে দিবেন তাইলে তাহারা বাইরে যায় কিনে এসে জিনিসটা খাই হারা সুস্থ করবো, সেটাও করে না। পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মেডিকেল কর্মকর্তারা। পরিবেশটা চিন্তা করেন, এই গরমে ওই অল্প জায়গাতে মানে একটা হিট যখন তাপ বাড়ে তখন কিন্তু সে চিকিৎসক হোক আর রোগীর লোক হোক, দুই পার্টি কিন্তু টেম্পার্ড থাকে। তো আমি মনে করি কি যে একটা অবকাঠামো সংকট, জনবল সংকট, এই সংকট মেলাকাল করতে যে আমরা সবাই একটা ভারসাম্য হারাচ্ছি। সমস্যাগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনারা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং তো আসলে 250 শয্যার মানুষের জন্য, এবং আমার যখন এই বিপুল পরিমাণ রোগী বেড়ে যাচ্ছে, এখন আপনি দেখতে পাবেন যে রোগীরা শোয়ার পর্যন্ত জায়গা পাচ্ছে না। কিছু কিছু ওয়ার্ডে এই রোগীগুলা শোয়ার পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। সুতরাং আমার ইনফ্রাস্ট্রাকচার সেটা আসলে বাড়াতে হবে। জেলার প্রায় 18 লাখ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের সদিচ্ছার অপেক্ষায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদী রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষকে লাঞ্ছিত করে বহিরাগতরা। অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। এ সময় একদল বহিরাগত অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে হেনস্থা করে। এক পর্যায়ে তার উপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এর আগেও কলেজটিতে একই চক্রের হামলা সহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। হবিগঞ্জে নবীগঞ্জে জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নারী পুরুষ সহ আরও 19 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুরে উপজেলার বেগমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বেগমপুর গ্রামের হেলাল মিয়া এবং খলিলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। গুরুতর আহত মঞ্জুরুল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মঞ্জুরুল মিয়া বেগমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সার কারখানা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাবার বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানাটি। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে শুরু হবে উৎপাদন। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। 4 মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া সার এবং অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে ডিএপি সার কারখানা। এ অবস্থায় শনিবার প্রতিষ্ঠানটির মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের 31 নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা শহরে খনন কাজের উদ্বোধন করেন পেট্রো বাংলার পরিচালক AKM মিজানুর রহমান এবং BGFCL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। এ সময় প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মিস্টার লাইলিন জেন সহ BGFCL এর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক জানান, রবিবার থেকে ঠিক 210 দিন পর 31 নম্বর কূপের খনন কাজ শেষ হবে। সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। কূপটির খনন ব্যয় ধরা হয়েছে 594 কোটি টাকা। কূপটির খনন গভীরতা 5600 মিটার, যা দেশের ইতিহাসে গভীরতম কূপ। দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে খালনালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। নগরীর জামালখানার লিচু বাগান এলাকায় নালা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জানান, জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রম তদারকিতে 10 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা হয়েছে খাগড়াছড়িতে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভা হয়। সভাপতিত্ব করেন জেলা ডেপুটি সিভিল সার্জন রতন খিসা। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে রংপুরেও। সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। অবশেষে শুরু হতে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে নতুন ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। সকালে সেতু এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে স্থবির হয়ে থাকা প্রকল্পটি আবারও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2 দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে। এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে 52টি স্টল দেওয়া হয়েছে। টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর সচেতনতামূলক কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সদর উপজেলার রুহিয়া থানার পাটিয়াডাঙ্গি বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা হয়। এতে বক্তারা কৃষি খাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বেনাপোল যশোর কলকাতা মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে জয়পুরহাটে খাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি নিয়েছে পৌরসভা ও বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পাশের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জামগড়া মিরবাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা পটেনশিয়াল আশুলিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম দুলাল মীর। এতে প্রায় 2 শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।